নমস্কার সবাইকে। পিকু টিউশন সেন্টারের সায়েন্স উইথ পিকু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ত্রিকোণমিতির একটা চ্যাপ্টার 23.3 করার পর আজ আমরা উপপাদ্য ধরার কথা ছিল, কিন্তু অনেক স্টুডেন্টের রিকোয়েস্টে আজকে কোষে দেখি 1.1 যেটা তোমাদের ফার্স্ট চ্যাপ্টার আছে দ্বিঘাত সমীকরণের, সেই চ্যাপ্টারটি পুরোটা দেওয়ার চেষ্টা করব। যদি না হয় দুটো কি তিনটে ভিডিওতে পুরোটা দিয়ে দেওয়ার ব্যবস্থা করব। কিন্তু প্রথম দিকের যেগুলো আছে, যেগুলো 1 নাম্বার বা 2 নাম্বার হিসাবে পরীক্ষায় সেট হতে পারে কোষে দেখি 1.1-এর দ্বিঘাত সমীকরণের, সেগুলি কিন্তু করানো হবে না। কারণ হচ্ছে সেগুলি খুব সহজ, সেগুলো ছাত্রছাত্রীরা নিজেরাই করতে পারে। যে ছাত্রছাত্রীদের যেগুলো বেশি আটকায় বা বেশি অসুবিধা, বেশি প্রবলেমের সম্মুখীন হতে হয়, তো সেই জায়গাগুলো দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.1-এর দেওয়ার আজকে চেষ্টা করব, যতটা হবে প্রথম ভিডিও, না হলে দ্বিতীয় ভিডিওয় দেওয়ার চেষ্টা। তো ফার্স্ট অঙ্ক দেখো আমাদের কি বলা আছে। কোষে দেখি 1.1-এর 5-এর দাগের 1-এর থেকে আমরা শুরু করব। তো দেখো ফার্স্ট অঙ্ক কি বলা আছে, দেখো 5-এর দাগের 1-এর ফার্স্ট অঙ্কটা কি বলছে। 5-এর দাগের 1-এর যে ফার্স্ট অঙ্ক আছে, এই অঙ্কটা, আচ্ছা তোমরা যখন এই ভিডিওটা দেখবে বইটা কিন্তু পাশে রাখবে। কারণ হচ্ছে আমি এখানে কোশ্চেনগুলো লিখতে পারছি না বিকজ অফ ল্যাক অফ টাইম। কারণ আমার সময় প্রচুর কম, প্রচুর পরিমাণে টিউশনি পড়ানোর জন্য সময় প্রচুর কম থাকার জন্য আমি কিন্তু কোশ্চেনগুলো কিন্তু এখানে লিখতে পারছি না। আর এই বোর্ডটা সাইজটাও একটু কম আছে, সুতরাং 6-4 বোর্ড আছে, সুতরাং এখানে কিন্তু কোশ্চেনটা লিখলে উত্তরটা দেখানো সেইভাবে পসিবল হবে না। সুতরাং তোমরা বইটাকে কিন্তু পাশে রেখে কিন্তু এই ভিডিওটা ইউটিউবে তোমরা দেখবে। তো দেখো 5-এর দাগের 1-এর অঙ্কটা কি বলতে চাইছে, বলছে 42কে এমন দুটি অংশে ভাগ করি। কি 42কে এমন দুটি অংশে ভাগ করব। তো 42, এই যে 42 সংখ্যাটাকে এমন দুটো অংশে আমাকে ভাগ করতে হবে যাতে এই সংখ্যাটা মানে একটা সংখ্যা আর একটা সংখ্যার বর্গ হয়, একটা সংখ্যা আর একটা সংখ্যার বর্গ হবে, যেমন করি হোক। আচ্ছা, তো দেখো আমরা 42কে কিন্তু অনেকভাবে ভাঙতে পারি। 42কে আমরা অনেকভাবে ভাঙতে পারি। কীরকম ভাঙতে পারি? 1 প্লাস কত ভাঙতে পারি? 41, 40 প্লাস 2 ভাঙতে পারি, এরকম করে অনেক ভাঙতে পারি। আমরা 42কে ভাঙতে পারি। তো এর মধ্যে এইটার বর্গ করলে ছোটোটার বর্গ করলে যেন বড়টা আসে, এইটা আমরা মানে এইটা করতে বলেছে আমাকে। টোটাল এই অঙ্কটার মধ্যে এইটাই করতে বলেছে। তাহলে আমি কি ধরবো? ধরি একটি সংখ্যা কি ধরে নেবো? এক্স ধরে নেবো, কারণ আমার এক্স ছাড়া উপায় নেই, এখানে তো অন্য কিছু ধরতে পারবো না। আচ্ছা, অঙ্কটা কিন্তু এখান থেকে শুরু, এটা কিন্তু বোঝানো, ওপরেরগুলো আবার তোমরা লিখে নিও না, প্রসেসটা কিন্তু টোটাল এখানে দেওয়া হচ্ছে। আচ্ছা, তাহলে অন্য সংখ্যা বা অপর সংখ্যা লিখতে পারো। কি লিখবে এখানে? 42 মাইনাস এক্স। কেন 42 মাইনাস এক্স হবে? কারণ ধরো 42 মধ্যে ধরো না আমি একটা সংখ্যা ধরছি 6, তাহলে একটা সংখ্যা যদি আমি 6 ধরি, 6 ছেড়ে দাও, মনে করো ধরো 10, তাহলে আরেকটা সংখ্যা 32 ধরতে হবে। এমন সংখ্যা দুটো ধরতে হবে যাতে এই দুটো যোগফল কি আসে? 42 আসে। তাহলে কি একটা যদি 10 ধরি, তাহলে 42 থেকে 10 বিয়োগ করলে আরেকটা আমি 32 ধরবো। তাহলে এখানে আমি যখন 10 ধরছি তখন 42 থেকে 10টা কী করছি? মাইনাস করে তারপর আমার তারপরের সংখ্যাটা 32 আসছে। ক্লিয়ার তো? তাহলে এখানে আমরা কি করব? এখানে যদি আমরা এক্স ধরি তাহলে আরেকটা সংখ্যা কী হবে? 42 মাইনাস এক্স। বলবে এরপরে এরকম সংখ্যা কেন আসছে না? কারণ চলরাশি কোনো দিন ধ্রুবক রাশি থেকে বিয়োগ হয় না, ক্লাস 6-এর কনসেপ্ট আমাদের। তো আমাদের একটা সংখ্যা এক্স ধরলে আরেকটা সংখ্যা কী ধরবো? 42 মাইনাস এক্স। কেন ধরবো সেটা বুঝতে পারলে? এরপরে দেখো কি করবো, আমরা শর্তানুসারে লিখব। কারণ আমাকে কি বলেছে একটা সংখ্যার বর্গ আরেকটা সংখ্যা, তাহলে এক্সের বর্গ মানে কি? বর্গ মানে মাথায় স্কোয়ার দিতে হবে, সমান দিয়ে আরেকটা সংখ্যা, এটাই বলতে চেয়েছে। বইটা দেখো ভালো করে তাকিয়ে, বলেছে একটা সংখ্যার বর্গ মানে একটা সংখ্যায় মাথায় স্কোয়ার দেবো, নিয়ে আরেকটা সংখ্যা লিখে দেবো, সমান চিহ্ন দেবো মাঝখানে। ঠিক আছে? কারণ সমান হয় বলেছে, সমান হয় মানে সমান চিহ্ন দিয়ে লিখতে হবে। এরপর দেখো সবগুলোকে বাঁ দিকে নিয়ে আসবো। এক্স স্কোয়ার মাইনাস 42, এই 42 কিছু নয় মানে প্লাস আছে, এইদিকে গেলে মাইনাস, এইটা মাইনাস এক্স আছে, এইদিকে গেলে প্লাস এক্স সমান 0। আচ্ছা, এবার দেখো এইটা একটা মিডল টার্ম ফ্যাক্টর হওয়ার মতো জায়গায় আছে, কিন্তু এখানে একটু রাশিগুলো পাল্টানো আছে, চেঞ্জ আছে। তাহলে আমরা কি করব? এই এক্সটাকে এখানে নিয়ে চলে আসবো। তাহলে এক্সটাকে শুধু তো নিয়ে আসতে গেলে হবে না, এক্সের আগে চিহ্ন সমেত তুলে আনতে হবে। আমরা ক্লাস 4-এর সরলের কনসেপ্ট, ক্লাস 5-এর সরলের কনসেপ্ট থেকে আমরা জানি।
সুতরাং আমরা কি করব, এই এক্সটাকে চিহ্ন সমেত তুলে নিয়ে এসে এইখানে বসিয়ে দেবো। তাহলে কী আছে, এক্সের আগের চিহ্ন কী রয়েছে প্লাস, সেই চিহ্ন সমেত তুলে এনে বসিয়ে দিলাম। আর এই -42টাকে চিহ্ন সমেত তুলে নিয়ে যাবো, -42-এর আগে চিহ্ন কী আছে মাইনাস, তাহলে -42টাকে শেষে লিখে দেবো সমান দিয়ে 0। মাথায় ঢুকলো এই জিনিসটা। এরপরে দেখো 42কে ভাঙলে আমরা অনেকভাবে ভাঙতে পারি। আমাদের মিডল টার্ম ফ্যাক্টর ক্লাস 8-এ আছে, যদি না পারো উৎপাদক বিশ্লেষণ চ্যাপ্টারটা আমার ক্লাস 8-এর একবার ভিডিওটা দেখে নেবে। তো না যদি বুঝতে পারো মিডল টার্ম কীভাবে হয়, মিডল টার্ম এখানে আর বোঝানো সম্ভব নয়, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো মিডল টার্ম ক্লাস 8-এ আছে, উৎপাদক বিশ্লেষণ আমারই ভিডিও আছে, তোমরা এই চ্যানেলে গিয়েই দেখতে পারো উৎপাদক বিশ্লেষণ, যেটা ফার্স্ট পার্ট করা আছে। তো দেখো এখানে তাহলে আমরা কি করব, 42কে ভাঙলে দেখো আমরা আরামসে বুঝতে পারছি 2 21-এ 42 হয়, 2কে 21 দিয়ে যদি গুণ করি 42 হবে। তাহলে 2 আর 21 যদি মাইনাস করি এখানে কত আসছে 19, কিন্তু এখানে আছে কত, কিছু নাই, মানে 1 আছে। তাহলে মাইনাস করলে তো 19 আসছে না, কারণ এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস করি আমাকে বার করতে হবে। তাহলে এবারে আর অন্য কোনো উপায় আছে 42কে ভাঙলে? হ্যাঁ আছে, 7 6 42 হয় তো, 7 6 42। দেখো 7 আর 6কে মাইনাস করো, দেখো 1 আসছে, এক্সের সহগ 1 আসছে, এক্সের সহগ কিছু নাই মানে 1 আছে। তাহলে আমরা এখানে কী লিখে দেবো 7 আর 6, তাহলে 7 - 6 x - 42। বলবে এইভাবে লেখার মানে কি, মানে হচ্ছে 7 আর 6 বিয়োগগুলো কত থাকে 1 থাকে, তাহলে 1x কিছু নাই মানে এখানে তো 1 আছে, তাহলে 1xই আছে, তাহলে আগের লাইনটা আমার বজায় থাকছে। নেক্সট আমরা কী করবো, এটাকে ভেঙে দেবো, 7-এর সঙ্গে একবার x গুণ করবো, আর কী করবো 6-এর সঙ্গে একবার x গুণ করবো, কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস। নেক্সট লাইনে কী করবো, এই প্রথম দুটো থেকে কমন নেবো, তাহলে x কমন যাচ্ছে x + 7, আর দ্বিতীয় দুটো থেকে কমন নিলে -6 কমন যাচ্ছে x + 7। বলবে কেন এখানে প্লাস দিলেন, এখানে মাইনাস ছিল? তার কারণ হচ্ছে মাইনাসটা এখান থেকে তুলে নিয়েছি, তাহলে মাইনাসটা এখান থেকেও তুলেছি, এখান থেকেও তুলেছি, কমন মানে কি দুই জায়গা থেকেই তুলবো, তাহলে এখান থেকে মাইনাসটা যদি তুলে নিই, এখান থেকেও তুলে নিই, তাহলে এখানে কিছু না মানে প্লাস বসবে, কিছু না মানে প্লাস বসেছে, মানে প্লাসটা দেওয়াও যা না দেওয়া তাই, না লিখলেও পারবে, না লিখলেও অসুবিধা নেই। আর এইখানে মাইনাসটা তুলে নিলাম মানে উল্টো চিহ্ন বসে যাবে, মানে প্লাস বসে যাবে, হয়ে গেল। জায়গা নেই বলে পরের লাইনে করছি, তোমরা নিচে করবে। তো নেক্সট দেখো, বা এগুলো সব বা লিখবে, প্রথম লাইনটা বাদ দিয়ে বাকি সব বা লিখতে হবে, বা লিখতে পারো বা এরম ধরনের একটা সাইন দিতে পারো, ঠিক আছে, দুটোই একই কেস। আমি বা দিয়েই করাবো অঙ্কগুলো, তোমরা এরকম সাইনও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এইরকম সাইনও চলে, ICSE বোর্ডে চলে, আরও ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও চলে, ভালো স্কুলগুলোয়। তো সব জায়গায় চলে না, এবারে সব জায়গায় চলে না বলতে নিয়মটা ভুল নয়, কিন্তু সব জায়গায় সবাই লেখে না, তাই জন্য সবাই জানে না। চলো, তো এই দুটো থেকে কি কমন নিতে পারি, x + 7 কমন নিচ্ছি। দেখো এই দুটো থেকে এই রাশিটা আর এই রাশিটা থেকে কি কমন যাচ্ছে, x + 7 কমন যাচ্ছে, পড়ে থাকছে কি x + 7 কমন মানে কি, দু জায়গা থেকে x + 7 তুলে না হলো, তাহলে পড়ে থাকছে x - 6, তাহলে x - 6 = 0। এবার লিখবো হয় আর অথবা, দেখো এখানে কেন হয় আর অথবা লেখে, বা এখানে আমরা কেন এইভাবে করব। এবারে হয় অথবা লিখে হয়ের জায়গায় লিখবো এই প্রথমটা সমান 0, তাহলে প্রথম রাশিটা সমান 0 লিখবো, আর অথবার জায়গায় কী লিখবো, এই দ্বিতীয় রাশিটা সমান 0। তাহলে x সমান কি আসছে, এই 7টা এদিকে গেলে -7, আর x সমান কত আসছে 6, এই 6টা এদিকে গেলে +6, বা শুধু 6 লিখতে পারো। তাহলে এখানে এবার কি বলেছে, দেখো 42কে এমন দুটি সংখ্যায় বিভক্ত করি যাতে একটা সংখ্যা আরেকটা সংখ্যার বর্গ হয়। এখানে কিন্তু কোনো রকম বলে দিয়েছে কি ধনাত্মক হতে হবে সংখ্যাটাকে, বা ঋণাত্মক হতে হবে, এরকম তো বলেনি, বইটার কাছে নিয়ে দেখো এরকম বলেনি। তাহলে আমার কিন্তু -7টাও উত্তর বেরোবে, কারণ আমাকে তো বলেনি যে ধনাত্মকটাই নিতে হবে, এরকম কোশ্চেনে বলা নেই। তাহলে আমার এই দুটোই উত্তর হবে। তাহলে একটি সংখ্যা কী বেরোলো, -7, আবার এখানেও কিন্তু একটি সংখ্যা কী বেরোচ্ছে 6, দুটোই নেবো কিন্তু আমরা। আচ্ছা, এবার অপর সংখ্যা আমরা কী করতে বলেছে, বলো, 42 থেকে -x করতে বলেছে। তাহলে 42 - 7, তাহলে কত হচ্ছে 42 + 7, তাহলে কত হচ্ছে আরেকটা সংখ্যা 49 হচ্ছে, 42 আর 7 49, কারণ মাইনাসে প্লাস। আর এখানে অপর সংখ্যা কী দাঁড়াবে, অপর সংখ্যা কী হবে 42 মাইনাস এই যে 42 - x এর জায়গায় 6 বসাবো, তাহলে 6 বসালে কত হচ্ছে 36। দেখো তাহলে একটা হয় হবে, সংখ্যা দুটো হবে 6 আর 36 হবে, আর 9 সংখ্যা দুটো হবে -7 আর 49। এই হলো কেস, টোটাল সিনারিও। এরপরে তোমার এইখানের পরে কেন আমি এটা সমান 0 লিখছি, এটা তো অঙ্কের নিয়ম নয়, তাহলে কেন লিখছি, কারণ এখানে লিখবে দুটি রাশির গুণফল যদি শূন্য হয়, তারা প্রত্যেককে পৃথকভাবে শূন্য হবে। তাহলে কি লিখবো আমরা, দুটি রাশির
প্রত্যেকটা অঙ্কতে এরকম লিখতে হবে দ্বিঘাত সমীকরণের। আমি কিন্তু একটাতে দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো তো বলে বেরিয়ে যাবো, তোমরা কিন্তু এই জায়গাটায় লিখে নেবে। দুটি রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে তারা প্রত্যেককে পৃথক পৃথকভাবে শূন্য হবে। ক্লিয়ার? দেখো এই অঙ্কটা ফার্স্ট অঙ্ক ক্লিয়ার আমাদের। এবার সেকেন্ড অঙ্কতে যাব। এবার সেকেন্ড অঙ্কতে আমরা যখন যাব, সেকেন্ড অঙ্কতে কি হবে দেখো। সেকেন্ড অঙ্কতে আমরা আসবো 5 দাগের 2। পাঁচের দাগের 2। 2 অঙ্ক কি বলা আছে? দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। তাহলে আমরা কি ধরে নেব? ধরি একটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা হলো, একটি ধনাত্মক লিখবে, ক্রমিক লেখার দরকার নেই। একটি ধনাত্মক অযুগ্ম সংখ্যা হলো, অযুগ্ম মানে কি? বিজোড়। অযুগ্ম মানে বিজোড়, যুগ্ম মানে জোড়। এক্স ধরে নেব আমরা। তাহলে অপর ধনাত্মক অযুগ্ম সংখ্যা আমাকে বলেছে ক্রমিক, কিন্তু ক্রমিক বলেছে, এটা ডট ডট মারলাম মানে আগের লাইনটায় লেখা আছে, হলো x+2। বলবে এইগুলো লেখার মানে কি? +2টা কোথা থেকে এলো? আমাদের কোশ্চেনে তো দেওয়া ছিল না, কোথাও লেখা নেই। তার মানে হচ্ছে কি, মনে করো এইদিকে দেখাচ্ছি, মনে করো একটা সংখ্যা অযুগ্ম মানে কি? বিজোড়। তাহলে প্রথম বিজোড় সংখ্যা কত? 1, তারপরে বিজোড় সংখ্যা 3, তারপরে বিজোড় সংখ্যা 5, তারপরে বিজোড় সংখ্যা 7। এরকম করে ডট 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 প্রচুর চলতে যাবে। 9, 11, 13, 17, 18, 19, 20 হবে না, 21, মানে একটা বাদ দিয়ে চলতে থাকবে বিজোড় যেহেতু। তাহলে কি, আমি যদি ধরো একটা সংখ্যা 1 ধরলাম, তাহলে তার পরের সংখ্যাটা যদি আমি জানতে চাই, কি করতে হবে? এই 1-এর সঙ্গে আমাকে কি করতে হচ্ছে? 2 যোগ করতে হচ্ছে। দেখো ভালো করে। আবার যদি আমি 3 ধরি, 3 মনে করো একটা সংখ্যা ধরলাম, আমি যদি তার পরের সংখ্যাটা জানতে চাই, তাহলে কী হচ্ছে? তার পরের সংখ্যাটা কী হচ্ছে? 2 যোগ করতে হচ্ছে। আর ক্রমিক বলেছে যেহেতু আমাকে পরপরই নিতে হবে, 3-এর সঙ্গে আমি 7 নিতে পারবো না, 1-এর সঙ্গে আমি 5 নিতে পারবো না, 1-এর সঙ্গে 7 নিতে পারবো না। তাহলে এখানে কি করতে হবে? আমাকে +2 করতে হবে। তাহলে একটা x ধরলে আরেকটা কী ধরবো? x+2। আর আরেকটা জিনিস লিখে দেবে, এখানে যেহেতু ধনাত্মক বলেছে, ঋণাত্মক হওয়া যাবে না, তাই লিখে দেবে এক্সটা কিন্তু, এক্সটা কি? গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। এক্সটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হবে, কারণ ধনাত্মক বলেছে আমার এখানে। এক্সটা 0 থেকে ইকুয়াল টু হবে না, কারণ ধনাত্মক বলেছে, তাহলে ইকুয়াল টুটা হবে না, শুধু গ্রেটার দেন 0। এক্সটা সবসময় গ্রেটার দেন 0 আমার ভ্যালু নিতে হবে, হয়েছে? না হলে কিন্তু এই অঙ্কটা হবে না। এরপরে দেখো কি হবে, এরপর কি বলছে? সংখ্যা দুটির গুণফল 143। তাহলে গুণফল করি। তাহলে সংখ্যা দুটির গুণফল কী দাঁড়াচ্ছে? সংখ্যা দুটির গুণফল কী দাঁড়াচ্ছে? এক্স গণিত x+2, এটা দাঁড়াচ্ছে। সংখ্যা দুটির গুণফল কী দাঁড়াচ্ছে? x × x+2। তাহলে এটা যদি গুণ করি, এক্সের সঙ্গে x গুণ করলে x², এক্সের সঙ্গে 2 গুণ করলে +2x। সংখ্যা দুটির গুণফল এটা দাঁড়াচ্ছে। এবার বলছে সংখ্যা দুটির গুণফলটাই হলো 143। তাহলে এইটা সমানই, যেটা বেরোলো সেটা সমানই কী হলো? 143। তাহলে x² + 2x - 143 = 0। সবগুলো বাঁ দিকে নিয়ে এসে ডান দিকে 0 করলাম। এবার মিডল ফ্যাক্টর হবে। এবার বলবে আমরা স্যার কী করে বুঝবো যে 143 মানে কত ইন্টু কত? কী করে বুঝবো? আমার 1 দিয়েও ভাগ যায় না, 2 দিয়েও ভাগ যায় না, 3 দিয়েও ভাগ যায় না, 4 দিয়েও ভাগ যাচ্ছে না, 5 দিয়েও ভাগ যাচ্ছে না। তাহলে এরকম করে ভাগ করে 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 সন্ধে হয়ে যাবে তো, সকাল থেকে সন্ধে হয়ে যাবে। এ তো আমি বুঝতেই পারবো না কী করে কী হবে। তোমাদেরকে একটা স্পেশাল টাইপ শিখিয়ে দিচ্ছি, শুনে নাও। মনে করো এই জায়গাটাতে 1 বা 1-এর কাছাকাছি 2, 3 এরকম ধরনের, 3-এর বেশি গেলে একটু সমস্যা আছে। তো এই এক্সের সহগ যখন হবে, এই সংখ্যাটার কাছাকাছি তুমি কোনো একটা পূর্ণবর্গ সংখ্যা ধরে নেবে। মনে করো 143-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কী আছে ভালো করে বুঝো, 144। এটা 143-এর কাছাকাছি একটা অবস্থিত একটা পূর্ণবর্গ সংখ্যা। এবার বলে স্যার আপনি কী করে মুখস্থ রেখেছেন, আমরা কোথা থেকে পারবো? তাই জন্য 1 থেকে 35 পর্যন্ত কিন্তু সংখ্যার বর্গ আমাদেরকে মুখস্থ রাখতে হবে। 1² 1, 2² 4, 3² 9, 4² 16, 5² 25, 6² 36, 7² 49, 8² 64, 9² 81, 10² 100, 11² 121, 12²
44 13 স্কোয়ার 169, 14 স্কোয়ার 196, 15 স্কোয়ার 225, 16 স্কোয়ার 256, 17 স্কোয়ার 290, 18 স্কোয়ার 324, 19 স্কোয়ার 361, 20 স্কোয়ার 400, 21 স্কোয়ার 441, 22 স্কোয়ার 484, 23 স্কোয়ার 529, 24 স্কোয়ার 576, 25 স্কোয়ার কত হচ্ছে 625, 26 স্কোয়ার 676, 27 স্কোয়ার 729, 28 স্কোয়ার 784, 29 স্কোয়ার 841, 30 স্কোয়ার 900, 31 স্কোয়ার 961, 32 স্কোয়ার 1024, 33 স্কোয়ার 1089, 34 স্কোয়ার 1156 আর 35 স্কোয়ার 1225। এগুলো আমাদের মুখস্থ আছে, সুতরাং তোমরাও ভালো হয় বেটার হয় তোমরাও মুখস্থ করে নাও। আর যদি আগের ক্লাসে ফাঁকি থাকে তাহলে পরে বুঝতে কিন্তু একটু অসুবিধা হবে, তোমাকে একটু বেশি খাটতে হবে ক্লাস 10-এ, না হলে কিন্তু তোমরা কভার করা একটু মুশকিল আছে, চেষ্টা করতে হবে, তাহলেই তোমরা পারবে, কোনো অসুবিধা নেই। তো দেখো তাহলে 144টাকে আমরা মনে মনে রুট করব, মনে মনে, কিন্তু তাহলে কত আসছে 12। তাহলে এই জায়গাতে নিশ্চয়ই 12-র কিছু কাছাকাছি হবে। তাহলে 12 যখন এসেছে আমি 12 থেকে একটা বড় ধরে নিই 13, আর 12 থেকে একটা ছোট ধরে নিই 11। দেখো এই দুটোকে বিয়োগ করলে কত আসছে, বিয়োগ যদি করি, কারণ এখানে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ করলে 2 আসছে, আর এই দুটোকে যদি গুণ করি 3 1-কে এতগুলো লাস্টে 3 আসছে, এককের ঘরগুলো দেখে নেবে শুধু, 3 1-কে লাস্টে 3 আসছে, তার মানে সংখ্যা দুটো নিশ্চয়ই 13 আর 11। তাহলে এখানে কত লিখবো 13 মাইনাস 11, দেখো 2 হয়ে যাবে। এটা হচ্ছে একটা স্পেশাল টাইপ, তোমরা শিখে নাও, তোমাদেরও পারবে। আর 1 থেকে 35 পর্যন্ত বর্গ সংখ্যাটা মুখস্থ করার কারণ হচ্ছে এইটাই যে তোমরা খাতাতে লিখে নেবে, তোমাদেরকে ক্যালকুলেটার খুলতে হবে না, ফালতু টুকতে হবে না, তোমরা এই বলার সঙ্গে সঙ্গে তোমরা পজ করবে একবার করে, ভিডিওটা শুনবে আর খাতায় লিখে নেবে, হয়েছে? তো দেখো এবার কী হচ্ছে 13x মাইনাস 11x মাইনাস 143 সমান 0। আচ্ছা x ইন্টু এক্স প্লাস 13, এই দুটো থেকে কমন নিচ্ছি x, এই দুটো থেকে মাইনাস 11 কমন নিলে x প্লাস 13 সমান 0। তাহলে x প্লাস 13 আর x মাইনাস 11 সমান 0 হয়। এখানে কিন্তু লিখে দেবে দুটি রাশির গুণফল শূন্য হলে তারা প্রত্যেকে পৃথক পৃথকভাবে শূন্য হয় x প্লাস 13 সমান 0, x সমান মাইনাস 13, আর অথবা দেবে অথবা x মাইনাস 11 সমান 0, x সমান 11। কিন্তু এখানে একটা জিনিস তুমি দেখে রাখবে যে 13 মানটা কিন্তু ঋণাত্মক আসছে, ভালো করে বুঝবে। তাহলে এই মানটা কিন্তু আমরা যেহেতু x গ্রেটার দ্যান 0 বা আমাদের কোশ্চেনে বলা যায় x ধনাত্মক মান নিতে হবে সবসময় সংখ্যাটার, তাহলে কিন্তু এইটা আমি নিতে পারবো না, তাহলে এই মানটি অগ্রাহ্য। প্রশ্নানুসারে এই মানটি কি অগ্রাহ্য। কেন অগ্রাহ্য? কারণ ঋণাত্মক, কারণ x গ্রেটার দ্যান 0 সবসময় বলা আছে, ধনাত্মক সংখ্যা বলা আছে। তাহলে এই মানটা আমরা নেবো। তাহলে অতএব সংখ্যাটি কত হলো 11। এরপরে জায়গা নেই বলে পরে করছি, এবার লিখবে অপর সংখ্যা। আচ্ছা এইগুলো কিন্তু সাইড, এগুলো কিন্তু অঙ্কর মধ্যে পড়ে না, এগুলো কিন্তু আলাদা জায়গায়। তাহলে অপর সংখ্যা কী হবে? অপর সংখ্যা কী লেখা আছে x প্লাস 2, তাহলে কী লিখবো x কত, এক্সের জায়গায় লিখবো 11, 11 প্লাস 2 সমান 13। তাহলে নির্ণয় সমাধান কী এলো যে একটা সংখ্যা 11 হবে আর একটা সংখ্যা কী হবে 13 হবে। আচ্ছা তোমরা বলবে এই এত দূর করার মানে কি, আমাদের তো শুধু সমীকরণ গঠন করতে দিয়েছে, আমি সমাধান পর্যন্ত কেন করব? ইয়ার কি নাকি, আমাদের সমীকরণ গঠন করতে দিয়েছে, আমরা সমাধান পর্যন্ত কেন করব? এর কারণ হচ্ছে প্রতিটা টেস্ট পেপার তুমি খুললে তুমি প্রত্যেকটি পেজে দেখতে পাবে এই অঙ্কগুলো কিন্তু সমীকরণ পর্যন্ত কিন্তু করতে দেওয়া নেই, সেখানে দেওয়া আছে সমাধান পর্যন্তই করো, এবং কোশ্চেনটা আরেকটু বাড়িয়ে দেওয়া আছে, বলা আছে যে সংখ্যা দুটির মান নির্ণয় করো। সুতরাং এই কোশ্চেনটাকে আমাকে সমাধানের মতনই করতে হবে, যদি পরীক্ষায় এসে যায় তখন আমরা কি করব। কারণ টেস্ট পেপার আছে, পর্ষদের টেস্ট পেপারে, এবিটিএ ডাব্লিউবিটিএ ছেড়ে দাও, পর্ষদের টেস্ট পেপারে কিন্তু এরকম অনেক অঙ্ক আছে এই চ্যাপ্টার থেকে। অনেক মাস্টার এই চ্যাপ্টারটাকে ঠিকমতো গুরুত্ব দেয় না, কিন্তু প্রচুর কাজে লাগে চ্যাপ্টারটা। সুতরাং আমি চেষ্টা করলাম যতটা পারি ভালো করে বোঝানোর। তোমাদের ভালো লাগলে তোমরা একটা লাইক বা কমেন্ট করে দিও, তাহলে আমারও খুব উৎসাহ বাড়বে এবং আমার উদ্যোগ বাড়বে, আমি চেষ্টা করব আরও ভিডিও দিতে। তো চলো নেক্সট 5-এর দাগের 3-এরটা। পাঁচের দাগের 3-এর দেখো 3-এর অঙ্কটা কি বলতে চাচ্ছে। 3-এর অঙ্কটা বলতে চাচ্ছে যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313, এখানে কিন্তু ধনাত্মক বা ঋণাত্মক কিছু বলা নেই। তাহলে ক্রমিক, আচ্ছা ক্রমিক মানে হচ্ছে কিন্তু পরপর, ক্রমিক মানে কি পরপর, আগের অঙ্কটাই বলতে ভুলে গেছি। তো ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313, ধরি একটি ক্রমিক সংখ্যা x, একটি সংখ্যা x, ক্রমিক লিখবে না, একটি সংখ্যা x। আচ্ছা অপর সংখ্যা কত হবে? নিশ্চয়ই ক্রমিক বলে, যে ক্রমিক মানে পরপর, মনে করো একটা 1 ধরলাম, তাহলে তার পরের সংখ্যা কি 2, তাহলে এরকম ধরতে হবে আমাকে। তার মানে 1 আর 2 এর মধ্যে এই 1টা যদি আমি ধরি,
তাহলে তার পরের সংখ্যাটাকে বার করতে গেলে আমাকে প্লাস 1, এই 1 প্লাস 1 তবেই তো 2 হবে। তাহলে আমি যদি এটা 1 না মনে করে এক্স মনে করি, এই পরের সংখ্যাটা কী করে বার করবো, এক্স প্লাস 1, কারণ যোগ বিয়োগ হবে না, বীজগণিত রাশির সঙ্গে একটা ধ্রুবক রাশি যোগ বিয়োগ হয় না, ক্লাস 6 আমরা পড়েছি চলরাশি ধ্রুবক রাশি। তো সুতরাং দেখো একটি সংখ্যা এক্স, অপর সংখ্যা কিন্তু এক্স প্লাস 1। এবার এই দুটোর মধ্যে কি করতে বলেছে, বর্গের সমষ্টি 313, তাহলে এদের বর্গ করতে বলেছে আর সমষ্টি করতে বলেছে, সমষ্টি মানে যোগ আর বর্গ মানে স্কোয়ার। তাহলে সংখ্যা দুটির বর্গের সমষ্টি, সংখ্যা দুটির বর্গের সমষ্টি, এই লেখা নিজে নিজে বানানো যায়, চেষ্টা করবে নিজে নিজে বানানোর, যদি পারো ভালো, আর না পারো তো লেখাগুলো মনে রাখতে হবে, একটু কিছু করার নেই। তাহলে বর্গ আগে দেবো, এই একটার সংখ্যার বর্গ দিলাম, এই একটা সংখ্যার বর্গ দিলাম, কেন এখানে এখানে মাথায় স্কোয়ার এরকম দিলেন না কেন, এই বাবা ব্র্যাকেট করে কেন স্কোয়ার পড়ছে, এই মাথায় তো এরমভাবে স্কোয়ার দেওয়া যায় বা এরমভাবে দেওয়া যায়, ব্র্যাকেট করে কেন স্কোয়ার দেবো, এখানে তো মাথায় ডাইরেক্ট মেরে দিলাম, তাহলে এখানে কেন ব্র্যাকেট স্কোয়ার করে দেবো, তার কারণ হচ্ছে দুটো রাশি যখন থাকে, দুটো রাশি যোগ চিহ্ন অবস্থায় রয়েছে, তখন কিন্তু আমাকে ব্র্যাকেট দিয়েই স্কোয়ার দিতে হবে, না হলে দুটো রাশির মাথাতে স্কোয়ারটা কিন্তু আমার পড়বে না। তুমি বলবে যে আলাদা আলাদা করে তো আমি দুটো রাশির মাথায় স্কোয়ার দিতেই পারি, না এটা দিতে পারবে না, এটা ম্যাথামেটিক্যাল নিয়ম অনুযায়ী ভুল। কেন ভুল, কারণ এই গোটা সংখ্যাটার বর্গ বলেছে আমাকে, কোশ্চেন কি বলেছে ভালো করে দেখো, গোটা সংখ্যাটার বর্গ আমাকে বলেছে কি, এই এক্সের একবার বর্গ, 1-এর একবার বর্গ নিয়ে সমষ্টি করো, তা তো বলে নাই, আমাকে বলেছে এই গোটা সংখ্যাটার বর্গ করো আর এই গোটা সংখ্যাটার বর্গ করো, নিয়ে তাদের সমষ্টি করো, নিয়ে তুমি কি পাবে না 313 পাবে। তাহলে এটাকে ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে এখানে এক্স স্কোয়ার আর এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, এই যে ডটের মতো দিচ্ছি এগুলো কিন্তু দশমিক নয়, এগুলো কিন্তু গুণ চিহ্ন। হ্যাঁ চলো, তো এক্স স্কোয়ার প্লাস দশমিক একটু উপর দিয়ে পড়ে আর গুণ চিহ্নটা দিতে গেলে একটু নিচে দিয়ে দিতে হয়, ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, তো 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 এটা হয়ে গেল। আর এইটা সমানই বলেছি 313, তার শর্তানুসারে, আচ্ছা এইটার নিচে লিখবে কিন্তু, এটা সোজাসুজি সমান করে লিখবে না, এটা নিচে লিখবে, জায়গা নেই বলে আমি একটু উপর থেকে শুরু করছি, শর্তানুসারে এইটা সমান 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 সমান 313। দেখো এরপর কী করবো আমি, 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস 313 সমান 0, সবগুলো বাঁ দিকে নিয়ে এসে ডান দিকটা 0 লিখবো, কারণ এখানেও মিডিল টার্ম হবে। তো চলো 2x স্কোয়ার প্লাস 2x, এটা প্লাস 1 আর মাইনাস 313 মানে মাইনাস 312 সমান 0, এগুলো কী করে 312 আসছে এগুলো যদি না জানো তাহলে ক্লাস 6 ক্লিয়ার থাকতে হবে, ক্লাস 6, 7, 8 কিছু করার নেই। আচ্ছা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস কত হচ্ছে 156 সমান 0, বলে এত তাড়াতাড়ি স্যার কী করে ক্যালকুলেশন স্পিড কী করে করছেন, এগুলো আমাদের করে করে অভ্যাস হয়ে গেছে, প্রচুর অঙ্ক প্র্যাকটিস করলে তোমারও ক্যালকুলেশন স্পিড এরকমই আসবে, প্রচুর অঙ্ক করতে হবে, প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু এই ক্যালকুলেশন স্পিড আনা ইম্পসিবল। প্রচুর প্র্যাকটিস করো, প্র্যাকটিস না করলে অঙ্ক বোঝা মুশকিল খুব, আর অঙ্ক বুঝলেও কিছুদিনের মধ্যেই খুব ভুলে যাওয়া, খুব অঙ্ক খুব তাড়াতাড়ি যেমন বোঝা যায় তেমন তাড়াতাড়ি ভুলেও যাওয়া যায়। তো সুতরাং দেখো কিছু নয় মানে এখানে গুণ চিহ্ন আছে, তাহলে আমি কি করব, এক্স এই 2টাকে এই দিকে নিয়ে চলে যাবো, তাহলে 0/2 হয়ে যাবে, তাহলে 0কে যা দিয়েই ভাগ করবে 0 উত্তর আসবে। এরপরে আমরা কি করব, পরের লাইনে আর একটু সাজিয়ে লিখে দিই, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 সমান 0। দেখো সেই একই কিন্তু কোশ্চেন আমাদের 156 হলো, এরপর কিন্তু এখানে 1 আনতে বলেছে বিয়োগ করে, তাহলে কি আমরা এরমভাবে করে করেই যাব, লসক গুণনীয়কের মতো বা উৎপাদকের মতো ভেঙে ভেঙেই যাব, তাহলে প্রচুর সময় লেগে যাবে, এরকম কিন্তু আমরা করব না। এর কাছাকাছি আমরা দেখব কি পূর্ণবর্গ সংখ্যা আছে, আমরা জানি খুব ভালো করে 144 আছে এর কাছাকাছি, আর একটা আছে 169, আর তো কিছু নেই। তাহলে এটা রুট করলে 12 দাঁড়াচ্ছে, এটা রুট করলে কত দাঁড়াচ্ছে 13, তাহলে দেখো এই 13 আর 12 গুণ করো 3 দুগুণে 6, আর এটা বিয়োগ করলে দেখো 1, তাহলে দেখো এরকম লাস্টে 6টা এসে যাচ্ছে, আর বিয়োগ করলে এরকম 1 কিছু নয় মানে 1 এসে যাচ্ছে, তাহলে আরামসে আমরা বুঝতে পারলাম সংখ্যা দুটো 13 আর 12। তাহলে এখানে কি করব, 13 মাইনাস 12 এক্স মাইনাস 156 সমান 0 হলো। নেক্সট এখানে করছি জায়গা নেই বলে, তোমরা কিন্তু এর নিচে এইটা করবে, তার নিচে এইটা করবে, ঠিক আছে। চলো এক্স স্কোয়ার প্লাস 13x মাইনাস 12x মাইনাস 156 সমান 0, তাহলে এক্স কমন নিলে এক্স প্লাস 13 আর মাইনাস 12 কমন নিলে এক্স প্লাস 13, তাহলে এক্স প্লাস 13 এই দুটো থেকে যদি আমরা কমন নিই তাহলে এক্স প্লাস 13 আর এটা এক্স মাইনাস 12 সমান 0 নিয়ে লিখবো দুটি রাশির গুণফল যদি শূন্য হয় তারা প্রত্যেকে পৃথক পৃথকভাবে শূন্য হবে, এটা লিখে দেবো আগে এখানে, তারপর লিখবো হয় এটা সমান 0 আর অথবা এইটা সমান 0, মানে এই রাশিটা সমান 0 আর এই রাশি সমান 0, তাহলে এক্স সমান মাইনাস 13 আর এক্স সমান কত হচ্ছে 12, এই হলো উত্তর।
এবারে আরেকটা সংখ্যা দেওয়ার জানা আছে, তাহলে অপর একটি সংখ্যা, তাহলে একটি সংখ্যা কী লিখবো -13, আর অপর সংখ্যা কত হবে, এটা সমান চিহ্ন, আর অপর সংখ্যা +1 করতে হবে, তাহলে -13 +1 করলে -12 দাঁড়াবে। একটি সংখ্যা তাহলে এখানে কত দাঁড়াবে 12, একটি সংখ্যা কত দাঁড়াবে 12, আর অপর সংখ্যা কত দাঁড়াবে, এটা 1 যোগ করবে, তাহলে 12 আর 1 কত হচ্ছে 13। এই হলো অ্যান্সার। দেখে নাও ভালো করে, পজ করে লিখে নেবে। দেখো নেক্সট অঙ্ক 5-এর দাগের 3টেই হয়ে গেল, 6-এর দাগের 1-একটা। এবার 6-এর দাগের 1 দেখো, 6-এর দাগের 1, চলো 6-এর দাগের 1-এর অঙ্কটা আমরা দেখি কীভাবে কী করতে হবে। নেক্সট 6-এর দাগের 1-এর হচ্ছে একটি আয়তকার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 15 মিটার আর দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। বলছে কর্ণের দৈর্ঘ্য 15 মিটার আর দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা কিন্তু, আচ্ছা একটা আয়তক্ষেত্র আগে আঁকি। দেখো আয়তক্ষেত্রের যে বড় বাহুটা, আয়তক্ষেত্রের যে সব থেকে বড় বাহুটা এটাকে বলে দৈর্ঘ্য, আর ছোট বাহুগুলোকে বলে প্রস্থ। প্রস্থ এটাও বটে এটাও বটে, আর এই দুটোর মাপ কিন্তু একই, আর দৈর্ঘ্য দুটোর মাপ একই, আঁকাটা ঠিকঠাক হয়নি। তো দেখো এইটা হচ্ছে কেস। এরপর আমাদেরকে বলে দিয়েছে প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 3 মিটার বেশি, প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 3 মিটার বেশি। অপেক্ষার কাছাকাছি কোন টার্মটা আছে, প্রস্থ আছে, তাহলে ওটাকে আমাকে এক্স ধরে নিতে হবে। মাইন্ডসেট ক্লিয়ার, আমাদের প্যাটার্ন ক্লিয়ার হলো অঙ্কটা, যে অপেক্ষার আগে যেটা আছে কি আছে, প্রস্থ আছে, তাহলে ওটাকে আমরা এক্স ধরে নেবো। তাহলে আমরা কী লিখবো, ধরি আয়তক্ষেত্রটির প্রস্থ সমান এক্স। প্রস্থ সমান কত ধরে নেবো, এক্স ধরে নেবো। অতএব দৈর্ঘ্য কত ধরবো, দৈর্ঘ্য বলেছে কত মিটার বেশি বের হয়েছে, বলেছে 3 মিটার বেশি, তাহলে এক্স + 3 হলো। এবার কর্ণ, আয়তক্ষেত্রের কর্ণ, আয়তক্ষেত্রের কর্ণের সূত্র আছে, ক্লাস 9-এ ছিল, ঠিক আছে। কি কর্ণের সূত্রটা হচ্ছে √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস কি প্রস্থ স্কোয়ার, এটাই কর্ণের সূত্র। কর্ণের সূত্র কি √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে দৈর্ঘ্য স্কোয়ার মানে কি, দৈর্ঘ্য মানে কি এক্স + 3 তার হোল স্কোয়ার, আর প্রস্থ মানে কি এক্স তার হোল স্কোয়ার তার রুট। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করো তুমি, তাহলে x² + 2 × x × 3 + 3² + x²। বলবে কী করে এলো, আসার কারণ হচ্ছে, এই অঙ্কটা আসার কারণ হচ্ছে এটাই যে, আচ্ছা তোমরা দুবার বলাবে না, এখানে কালি নেই বলে দুবার বলাতে হচ্ছে, তো দাঁড়াও অন্য পেন দেখি। তো দেখো এখানে কিন্তু a + b তার হোল স্কোয়ারের সূত্র, a + b তার হোল স্কোয়ারের সূত্র কি a² + 2ab + b²। দেখো আর এই x² যেমন আছে দেখে দেখে লিখলাম। তাহলে এর পরের লাইনে কী করবো, x² + 6x + 9 + x² তার রুট। তাহলে কি আসছে 2x² + 6x + 9 তার রুট। এত কি আসছে, কিছু একটা ধরে নেবে, একক ধরে নেবে, মিটার বা সেন্টিমিটার তো নেই, তাহলে এগুলো সব একক ধরে নেবো। তাহলে এইটাতে একক লিখে দেবো। আচ্ছা বলবে এইগুলোতে লিখবো না, হ্যাঁ এইগুলোতে লেখা উচিত ছিল এখান থেকে, কিন্তু কেন লিখলাম না, তার কারণ হচ্ছে আমাদের ক্লাস 10-এ পড়ছি, এটা ক্লাস 6-7 এতে পড়ছি না বা 8-এ পড়ছি না, যে সবগুলোতেই একক লিখতে হবে। এই একটা একক লিখলেই হবে, কারণ এখানে প্রচুর অঙ্ক করতে হয়, প্রচুর বড় হয় অঙ্ক। তো একটাতে লিখলেই বুঝতে পারবে যে হ্যাঁ তোমার মোটামুটি জ্ঞান আছে, তুমি মোটামুটি অঙ্কটা শিখেছো। তো দেখো নেক্সট কী লিখবো আমরা, এটাই কর্ণ বেরোলো, এটা সমান বলে দিয়েছে 15। তাহলে কী লিখবো, শর্তানুসারে, এরপরে এই নিচে থেকে করবে তোমরা, শর্তানুসারে কমা দেবে, রুট দেবে, এই যেটা লিখবে দেখে দেখে ওই রুট দিয়ে ওইটা লিখবে, সমান 15 লিখে দেবে। এবার লিখবে উভয় পক্ষ বর্গ। বলবে কেন আমি উভয় পক্ষ বর্গ করবো, কারণ হচ্ছে এখানে আমার রুট আছে, রুটটা না উঠালে আমার কোনো ক্যালকুলেশনই হবে না। তাহলে রুট উঠাতে গেলে একটা স্কোয়ার দিতে হবে, তাহলে উভয় পক্ষ বর্গ মানে কি, বাম পক্ষে বর্গ। তাহলে বাম পক্ষে যেটা লেখা আছে দেখে সেইটা লিখবো, সেই রাশিটা গোটা লিখে বর্গ স্কোয়ার দিয়ে দেবো, আর ডান পক্ষে যেটা আছে সেটা লিখেও স্কোয়ার দিয়ে দেবো। তাহলে এই স্কোয়ারের সঙ্গে এই রুটের সম্পর্ক হচ্ছে সাপে নেউলের মতো, বুঝলে তো। সাপ যেমন, নেউল যেমন সাপকে খেয়ে নেয়, সেরকম এই বর্গটা কী করবে, এই রুটটাকে খেয়ে নেবে, মানে কি রুট আর বর্গ কেটে যাবে। মানে শুধু আমরা এই সংখ্যাটা দেখে লিখবো। তাহলে কী লিখবো, 2x² + 6x + 9 = 15² মানে কি 15 × 15 মানে 225। আমি বারবার বলেছি ওগুলো মুখস্থ রাখতে হবে তোমাকে, ঠিক আছে। নেক্সট দেখো, আমি কিন্তু বা দিচ্ছি না, এখানে তীর চিহ্ন দিয়ে দিচ্ছি। আচ্ছা একই ব্যাপার, তোমরা বা দিয়ে লিখতে পারো। দেখো এইটা এলো
সব বাঁ দিকে নিয়ে চলে এলাম। এটা কত হচ্ছে 216। এখানে 2 কমন নেবে, 2 কমন যাচ্ছে সব থেকে, দেখো x² + 3x মাইনাস কত হচ্ছে 2 কমন নিলে 108 0। তাহলে x² + 3x মাইনাস 108 সমান 0। এই পর্যন্ত এলো, হয়েছে। কেন 0? কারণ 2টা এইদিকে গেলে 0/2 সমান 0। এটা লিখলাম না, এই লাইনটা তোমরা লিখে নেবে। চলো নেক্সট এখানে করছি। তো কী হচ্ছে দেখো, এটা 108 আছে, এটা আরামসে আমরা বুঝতে পারছি 12 9 108, আর 12 আর 9 বিয়োগ করলে 3 আসে। তুমি যদি না পারো তুমি কি করবে, এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা নেবে। কী নেবে? 121 নিতে পারো, তুমি 100 নিতে পারো। তাহলে 100 রুট মানে কত? 10। 100 রুট মানে কত? 10। 100 রুট মানে 10। তাহলে 10-এর থেকে একটা বড় নেবে 11, আর 10-এর থেকে 2 ঘর পিছিয়ে নেবে, তাহলে 9। তাহলে 11 আর 9 99 হচ্ছে, হবে না। আচ্ছা 10-এর থেকে 2 বাড়িয়ে নেবে এখানে, তাহলে 12, আর 10-এর থেকে 1 পিছিয়ে নেবে, তাহলে কত হচ্ছে? 9। তাহলে 12 9 কত হচ্ছে? দেখো 108 হয়ে যাচ্ছে। কেন? অন্তরটা 3 নেবো আমরা, কিন্তু এই যে দুটো সংখ্যা বেরোবে এই দুটো সংখ্যার অন্তরটা আমরা 3 নেবো, যেমন করে হোক। তাহলে দেখো 12 আর 9 বেরোচ্ছে, তাহলে 12 - 9, ঠিক আছে। এটাকে মিডিল টার্ম করবে তোমরা ভাঙবে, কমন নেবে, এগুলো তোমরা করবে। তারপরে তাহলে হবে, তাহলে একটা x + 12 হবে আর একটা x - 9 হবে। এগুলো তোমরা মাঝখানে 3টে স্টেপ আছে, সেটা করে দেখে নেবে আগের অঙ্কগুলোর মতো। তাহলে এরপরে হয় অথবা লিখবে, হয় অথবা লিখলে x সমান -12 হবে আর x সমান কত হবে? 9 হবে। দেখো এই তো হবে, হয়েছে। এবার প্রস্থ বা দৈর্ঘ্য কোনোদিনও আয়তক্ষেত্রে ঋণাত্মক হয় না, কর্ণ কিছুই হয় না ঋণাত্মক, ক্ষেত্রফল ঋণাত্মক হয় না। সুতরাং ঋণাত্মক মানটি কী লিখবো? অগ্রাহ্য। ঋণাত্মক মানটি অগ্রাহ্য, বা প্রস্থ ঋণাত্মক হয় না, যা খুশি লিখতে পারো। ঋণাত্মক মানটি অগ্রাহ্য হয়ে লিখতে পারে, বা এখানে লিখতে পারে প্রস্থ ঋণাত্মক হয় না, অতএব প্রস্থ সমান কত? 9। আর দৈর্ঘ্য সমান কত? দৈর্ঘ্য সমান দেখো বলেছে 3 বেশি, তাহলে 9 আর 3 12। এগুলো একক লিখে দেবে তোমরা। আচ্ছা একক দিয়ে, আচ্ছা এখানে কিন্তু আর কিছু আছে নাকি দেখে নাও। আচ্ছা এখানে কিন্তু মিটার দিয়ে আছে, দেখো কী বলেছে? কর্ণটা 15 মিটার। তাহলে এগুলো একক না দিয়ে এগুলো কী লিখে দেবো? মিটার। এগুলো তো কী লিখে দেবো? মিটার লিখে দেবো। একটু ভুল লেখা হয়েছিল, এগুলোতে মিটার লিখে দেবো। চলো, তো এইটাও মিটারে আসবে, আর এটাও কি 9টা, এটা 9 বেরোলো, 9টাও মিটারে আসবে। দেখো এটা হচ্ছে 6 দাগের একের অঙ্কটা, হয়েছে। চলো বাকি কোশ্চেনগুলো নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি, কারণ অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা, তো বাকি চ্যাপ্টারগুলো নেক্সট ভিডিওতে, মানে বাকি কোশ্চেন দেখি 1.1 এরই, তো নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। চলো।